এইচএসসি ভেক্টর অধ্যায়ের 2024 সালে আসা বোর্ডে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান। মাত্র 60 মিনিটে তুমি এই ভেক্টর অধ্যায়ের বেসিক সহ সৃজনশীল শিখতে পারবে, গ্যারান্টি দিচ্ছি। এই 15টি সৃজনশীল তুমি যদি পারো তাহলে ভেক্টর অধ্যায় থেকে প্রায় 200 মতন সৃজনশীল তুমি নিজে নিজে সলভ করতে পারবে। তুমি ভেক্টর বুঝো না, পারো না, ভালো লাগে না, আনসার করবে না, একটাই মাত্র রিকোয়েস্ট, একটা করে সৃজনশীল তুমি দেখবে, একটা করে খাতায় এটা প্র্যাকটিস করবে। এরপর তুমি দেখবে এই অধ্যায় সম্পূর্ণ তোমার ক্লিয়ার। এই 15টা সৃজনশীল দিয়ে তোমার অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে। এটা শুধু ক্লাস দেখা না, ক্লাসের পড়া সম্পূর্ণ ক্লাসেই কমপ্লিট হবে, গ্যারান্টেড। তোমরা জানো রিসেন্ট বোর্ডের সৃজনশীলগুলো থেকে কলেজে প্রশ্ন করে, বোর্ডেও প্রশ্ন করে। তাই 2024 সালের ভেক্টরের সৃজনশীল প্রশ্নগুলো তুমি যদি সলভ করো তাহলে কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। ভেক্টর সিকিউ সলভ ঢাকা বোর্ড 2024। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের মান দেওয়া আছে। ঘ নম্বরের প্রশ্ন, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বের করো। যার অভিক্ষেপ তার cos থিটা। তাহলে বি cos থিটার মান বের করবো। কিভাবে বের করবো? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এর মান। ঘ নম্বর প্রশ্নে বলেছে এই যে তিনটা ভেক্টর দেওয়া আছে, এই তিনটা ভেক্টর একই সমতলে কিনা। তাহলে কি করব? দুইটা ভেক্টরকে ক্রস গুণ করব, করে এর সাথে ডট গুণ করলে মান যদি শূন্য আসে একই সমতলে থাকবে, শূন্য না আসলে একই সমতলে থাকবে না। এ ভেক্টর বি ভেক্টর তুললাম। এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, তাহলে যার লম্ব বিক্ষেপ তার cos থিটা বের করতে হবে। তাহলে আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা। এই বি cos থিটাকে রেখে দিলে বাকি থাকে এ ডট বি ডিভাইড বাই এ। এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর ডিভাইডেড বাই এর মান নিচে লিখবো। কোন ভেক্টরের মান কিভাবে লেখে? এই এ ভেক্টরের আয়ের সহগ হচ্ছে 2, জে সহগ 3, কে সহগ 5। এই সবগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট করলেই পেয়ে যাব এই এ ভেক্টরের মান। আর ডট গুণফল কিভাবে করে? আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে সহগের সাথে জে সহগ, কে সহগের সাথে কে সহগ গুণ করব। গুণ করলেই পেয়ে যাব মান, কোনো আই জে কে হবে না। দেন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেই পেয়ে যাব লম্ব বিক্ষেপের মান। ঘ নম্বরে জিজ্ঞেস করেছে একই সমতলে কিনা তিনটা ভেক্টর। তাহলে প্রথমে বি ক্রস সি বের করবো। বি ক্রস সি বের করার জন্য কি করব? আই জে কে ক্যাপ লিখব। তারপর বি ভেক্টরটার আয়ের সহগ, জে সহগ, কে সহগ। তারপরে সি ভেক্টরটার আয়ের সহগ, জে সহগ, কে সহগ বসাবো। এরপর নির্ণায়ক করব। নির্ণায়কের নিয়মটা বলি, আয়ের আগে ধরবো প্লাস, জের আগে ধরবো মাইনাস, কে এর আগে ধরবো প্লাস। আয়ের কলাম নিলে আয়ের কলাম বাদ, আয়ের রো বাদ। উপর থেকে নিচে গুণ, মাইনাস নিচে থেকে উপরে গুণ করলেই আমরা পেয়ে যাব বি ক্রস সি এর মান। এবার এ ভেক্টরটা বসাবো, ডট গুণ করে বি ক্রস সি যেটা পেলাম সেটা বসাবো। এরপর ডট গুণের সূত্র হচ্ছে আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে সহগের সাথে জে সহগ, কে সহগের সাথে কে সহগ ক্যালকুলেশন করব। দেখবো এখানে মান শূন্য আসে না। যদি শূন্য আসতো একই সমতলে অবস্থিত হইতো, যেহেতু শূন্য আসে নাই তার মানে একই সমতলে অবস্থিত না। ঢাকা বোর্ড 2024-এর সেকেন্ড সিকিউ প্রশ্নে পি বিন্দুতে তমাল রয়েছে, স্রোতের বেগ এই দিক বরাবর আছে 3 কিলোমিটার পার আওয়ার। ধরলাম স্রোতের বেগ ইউ 3 কিলোমিটার পার আওয়ার। তমাল রওনা হলো পিএস পথে। প্রশ্নে বলে দিয়েছে তমাল রওনা হলো পিএস পথে এবং রওনা হওয়ার কোণ স্রোতের সাথে আলফা ধরলাম আমরা 100 ডিগ্রি। রওনা হওয়ার কোণ স্রোতের দিকের সাথে কত ডিগ্রি? 100 ডিগ্রি। তমালের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার আর নদীর প্রস্থ দেওয়া আছে 2 কিলোমিটার। নদীর প্রস্থকে ধরলাম ডি ইকুয়ালস টু 2 কিলোমিটার। তো তমাল তো রওনা হলো পিএস পথে, কিন্তু স্রোতের এই দিক বরাবর বেগ থাকার কারণে লব্ধি বেগটা হবে তার পিএম বরাবর। তার মানে সে গিয়ে এম বিন্দুতে গিয়ে ল্যান্ড করবে। তাহলে পি বিন্দুর ঠিক বিপরীত বিন্দু হচ্ছে কিউ, আর সে গিয়ে ল্যান্ড করলো এম বিন্দুতে। তাহলে জিজ্ঞেস করেছে কিউ এম দূরত্বটা কত? গ নম্বর কোয়েশ্চেনে। তমাল চিত্র অনুসারে পি বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, নৌকা চালিয়ে অপর পারে পৌঁছায় পিএস পথ বরাবর। তমালের বেগ ভি কত দেওয়া আছে? 5 কিলোমিটার। সে গিয়ে পৌঁছায় এম বিন্দুতে। নদীর প্রস্থ হচ্ছে পি কিউ 2 কিলোমিটার। কিউ এম দূরত্বটা নির্ণয় করতে বলেছে প্রশ্নে। এখন তমাল রয়েছে পি বিন্দুতে, সে রওনা হলো পিএস বরাবর 5 বেগে ভি, আর স্রোতের বেগ ইউ হচ্ছে 3। তাহলে স্রোতের সাথে তমালের বেগ আলফা, রওনা হওয়ার কোণ আলফা ইকুয়ালস টু 100 ডিগ্রি। তাহলে প্রথম স্টেপ করবো আমরা ট্যান থিটা সমান সমান ট্যান ইনভার্স, যেহেতু অ্যাঙ্গেল ধরেছে স্রোতের সাথে, স্রোত প্লাস নৌকার বেগ 5 সাইন আলফা 100 ডিগ্রি, কজ আলফা 100 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার আসবে 66 পয়েন্ট সামথিং ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম থিটা। তাহলে থিটাটা কি দেখো, তোমার রওনা হয়েছে পি বিন্দুতে, গিয়ে ল্যান্ড করলো সে এই এম বিন্দুতে। তাহলে স্রোতের দিকের সাথে তার অ্যাঙ্গেল কত ডিগ্রি? 66 ডিগ্রি। তাহলে পুরাটা যদি হয়
পুরোটা যদি হয় 90 ডিগ্রি আর এটা যদি হয় 66 ডিগ্রি, তাহলে 90 থেকে 66 সামথিং বাদ দিলে থাকবে 23 সামথিং ডিগ্রি। তাহলে এখানে 23 ডিগ্রি আসলো। তাহলে এই ত্রিভুজটা আমরা এইখানে রিড্র করলাম। এই যে পি বিন্দু, এই যে কিউ বিন্দু, এই যে এম বিন্দু, মধ্যবর্তী কোণ 23 পয়েন্ট সামথিং ডিগ্রি। নদীর প্রস্থ দেওয়া আছে 2 কিলোমিটার। যেহেতু আমি কোণ ধরেছি এটার সাথে, তাহলে ভূমি হবে এটা, যার সাথে কোণ ধরবো সে হবে ভূমি। তাহলে 2 কিলোমিটার হচ্ছে ভূমি। আর লম্ব হবে আমার কিউএমটা হচ্ছে আমার লম্ব। তাহলে আমি লিখব tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে যদি আর গুণন করি তাহলে কিউএম সমান সমান কি আসবে, পি কিউ ইন্টু tan 23 ডিগ্রি, tan 23 ডিগ্রি সামথিং। তাহলে 2 ইন্টু tan 23 ডিগ্রি সামথিং করলে 800 সামথিং অ্যান্সার আসবে। এবার ঘ নাম্বার প্রশ্ন। তমাল পিএস পথে তো রওনা হওয়ার পর সে গিয়ে পৌঁছালো পিএম পথে। এটার জন্য সময় লাগলো ধরো T1। আর স্রোতহীন নদীতে সে সরাসরি যদি নদী পার হতো তাহলে তার সময় লাগতো T2। প্রশ্ন জিজ্ঞেস করেছে এই T1 আর T2 এই দুইটার সময়ের পার্থক্য কত। গ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছে। তমাল রওনা হলো পিএস পথে, গিয়ে পৌঁছালো পিএম পথে। এটার জন্য সময় লেগেছে T1। আর সরাসরি স্রোতহীন নদীতে সরাসরি নদী পার হলো সে সময় লাগবে T2। এই দুইটার সময়ের পার্থক্য কত, গ নম্বর কোয়েশ্চেনের জানতে চেয়েছে। পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে গিয়ে পৌঁছানোর সময় এবং পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউ বিন্দুতে পৌঁছানোর সময়ের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কিভাবে করব? প্রথমে নদী পারাপারের জন্য সময় T = নদীর প্রস্থ D, নৌকার বেগ V, সাইন যেই কোণে রওনা হয় তার কোণ আলফা। তাহলে নদীর প্রস্থ বলে দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার। আর নৌকার বেগ তো আমাদের ছিল কত, 5 কিলোমিটার পার আওয়ার। সাইন রওনা হওয়ার কোণ আলফা = কত, 100 ডিগ্রি। এই জায়গায় সবগুলো মান বসায় দিলে আমরা পেয়ে যাব T1 এর মান। আর সে সরাসরি যদি নদী পার হয় তাহলে তার সময় লাগবে T2। তাহলে নদীর প্রস্থ D = V সাইন আলফা। তাহলে D কত, নদীর প্রস্থ 2 কিলোমিটার, নৌকার বেগ 5, সাইন। আর এখানে রওনা হওয়ার কোণ, তার গিয়ে এই যে পৌঁছালো বা রওনা হওয়ার কোণ, যেহেতু স্রোত নাই তাহলে যেই কোণে রওনা হয় সেই কোণে গিয়ে পৌঁছায়। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে মান বের হবে T2। এই যে T1 আর T2 এই দুইটাকে আমি যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব সময়ের পার্থক্য। রাজশাহী বোর্ড 2024 সাল। সোহেল, এ বিন্দু থেকে সোহেল এবং রোহান দুইজন রওনা হলো। এ বিন্দু থেকে সোহেল এবং রোহান রওনা হলো। সোহেলের রওনা হওয়ারটা প্রকাশ করলাম সবুজ কালি দিয়ে, আর রোহানেরটা প্রকাশ করলাম বেগুনি কালারের কালি দিয়ে। সোহেল রওনা হলো এবি পথে, সোহেল এবি পথে রওনা হলো, গিয়ে পৌঁছালো এডি বিন্দুতে গিয়ে, সোজাসুজি অপর বিন্দুতে গিয়ে পৌঁছালো। সোহেল রওনা হলো এবি পথে, স্রোতের ধাক্কার কারণে গিয়ে ল্যান্ড করলো এডি পথের ডি বিন্দুতে গিয়ে। স্রোতের দিক দেওয়া রয়েছে এদিকে এবং স্রোতের বেগ ধরলাম U = 4 কিলোমিটার দেওয়া আছে, ধরলাম U = 4 কিলোমিটার পার আওয়ার। সোহেল যে রওনা হলো সে রওনা হয়েছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে। আর রোহান রওনা হয়েছে এডি পথে, রোহানের বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। রোহান রওনা হয়েছে, এই যে বেগুনি কালার দেখো, রোহান এইভাবে এডি পথে রওনা হয়েছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। আর গিয়ে সে পৌঁছাইছে এসি পথের সি বিন্দুতে। তাহলে রওনা হলো সে এডি, গিয়ে পৌঁছালো সে এসি পথে। তাহলে দেখো এই পাশে যদি দেখি তাহলে সোহেল কত কোণে রওনা হয়, এই স্রোতের সাথে সোহেলের কোণ আলফার মান আমি জানি না, কিন্তু সে গিয়ে ল্যান্ড করেছে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে, সেটা আমি জানি। তার মানে রওনা হওয়ার কোণ আলফা আমার অজানা, কিন্তু লব্ধি বা পৌঁছানোর কোণ থিটা 90 ডিগ্রি, এটা আমার জানা। আর রোহানের ক্ষেত্রে সে রওনা হয়েছে স্রোতের সাথে আলফা = 90 ডিগ্রি কোণে, কিন্তু সে কত কোণে গিয়ে পৌঁছেছে এই জিনিসটা আমরা জানি না। প্রথম প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি কত, তার মানে লব্ধি বেগ জানতে চেয়েছে। লব্ধি W ধরলাম, লব্ধি বেগ W। শর্টকাট কীভাবে আমরা এটা সহজে বের করতে পারবো? তাহলে সোহেলের ক্ষেত্রে W = নৌকার বেগের উপর স্কোয়ার বিয়োগ স্রোতের বেগের উপর স্কোয়ার হোল রুট। এই যে শর্টকাট চলে আসলো, এটা দিয়ে অঙ্ক করলেই হয়ে যাবে। যদি পরীক্ষা লেখান্তি না পারো এই সূত্রটা দিয়ে অঙ্ক করে আসবে। এটা হচ্ছে ঠিক অপর বিন্দুতে পৌঁছানোর জন্য সূত্র। কিন্তু এখানে একটু বড় করে করবো আমরা। এখানে আমাদের প্রথম অজানা হচ্ছে আলফা, থিটা জানি, তারপর বের করব W। প্রথমে গ নম্বরে
আমাদের আলফার মান জানি না, কিন্তু থিটার মান পৌঁছানোর কোণ থিটা 90 ডিগ্রি আমি জানি, ডব্লিউ এর মান আমি জানি না। সোহেলের বেগ 8 কিলোমিটার, স্রোতের বেগ এদিকে 4 কিলোমিটার। তাহলে প্রথমে ধরবো ট্যান থিটা সমান সমান অ্যাঙ্গেল ধরেছি স্রোতের সাথে ইউ ভি ভি সাইন আলফা কজ আলফা। থিটার মান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি বাই কজ 90 ডিগ্রি। তাহলে 1/0 আর গুণ করলে ইউ প্লাস ভি কজ আলফা কজ টু কত আসবে 0। তাহলে কজ আলফা সমান সমান মাইনাস ইউ বাই ভি। ডব্লিউ এর মান ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা লব্ধির সূত্র। এবার কজ আলফার মান বসাবো কি মাইনাস ইউ বাই ভি, প্লাসে মাইনাসে মাইনাস ভি চলে যাবে। তাহলে থাকলো কত 2 ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 ইউ স্কোয়ার করলে কত আসবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে নৌকার বেগের উপর স্কোয়ার মাইনাস স্রোতের বেগের উপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 48। অ্যান্সার আসবে 6.9 কিলোমিটার পার আওয়ার। ঘ নম্বর প্রশ্নে জানতে চেয়েছে এবার নদীর প্রস্থ এডি আর রোহানের দৈর্ঘ্য বরাবর দূরত্ব, দৈর্ঘ্য বরাবর মানে এই বরাবর দূরত্ব ডিসি সমান হবে কিনা। তারপরে নদীর প্রস্থ আর রোহানের দৈর্ঘ্য বরাবর দূরত্ব সমান হবে কিনা। নদীর প্রস্থ বরাবর দূরত্ব এডি, নদীর প্রস্থ বরাবর দূরত্ব এডি আর রোহানের অতিক্রান্ত দূরত্ব দৈর্ঘ্য বরাবর, এই দূরত্ব না কিন্তু দৈর্ঘ্য বরাবর দূরত্ব ডিসি বের করতে হবে। দৈর্ঘ্য বরাবর দূরত্ব মানে এই দূরত্বটা বের করতে হবে ডিসি সমান হবে কিনা। তাহলে এডি আর ডিসি সমান হবে কিনা। তো নদীর প্রস্থ প্রথমে বের করতে হবে, তারপর ডিসি বরাবর দূরত্ব বের করতে হবে। ঘ নম্বর এখন আমরা এডি নদীর প্রস্থ বের করব। প্রশ্নের মধ্যে বলে দিয়েছে সোহেল 10 মিনিটে নদী পার হয়। যেহেতু আমি এখানে ঘন্টা হিসাব করব তাই 60 দিয়ে ভাগ করলে এটা ঘন্টায় চলে আসবে। তাহলে সোহেলের এই এডি পথে পার হওয়ার জন্য সময় আমরা পেয়ে গেলাম টি। এবার আমরা ছোটোবেলায় পড়েছিলাম সরণ ইজ ইকুয়ালস টু বেগ ইনটু সময়। তাহলে খেয়াল করে দেখো এখানে এই সরণটা এডি, এটা হচ্ছে আমার এডি সরণ, এটা হচ্ছে নদীর প্রস্থ ডি, আর এখানে আমার বেগটা হচ্ছে ডব্লিউ যেটা এর আগের প্রশ্নে বের করেছি, আর টি হচ্ছে সময়। তাহলে আমি যদি মান বসাই দিলে আমি নদীর প্রস্থ ডি পেয়ে যাব। সরণ ইজ ইকুয়ালস টু বেগ ইনটু সময়, লব্ধি বেগের মান গতে পেয়েছি, সরণ নদীর প্রস্থ ডি বের করব, এখানে ডব্লিউ এর মান বসাই দিব আর টি এর মান তো এইমাত্র বের করলাম 1/6 বসাই দিলে পেয়ে যাব 1.1 কিলোমিটার হচ্ছে নদীর প্রস্থ। এটা হচ্ছে সোহেলের ক্ষেত্রে। এবার আসি রোহানের ক্ষেত্রে। রোহান রওনা হলো এডি পথে, গিয়ে পৌঁছালো এসি পথে। তাহলে তার রওনা হওয়ার কোণ আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কিন্তু পৌঁছানোর কোণ থিটা কত তা আমরা জানি না। প্রশ্নে জানতে চেয়েছে এই সিডি দূরত্বটা কত। তাহলে এর আগের মতন ঢাকা বোর্ডের আগের অঙ্কের মতন ট্যান থিটা আমরা জানি, ট্যান থিটা সমান সমান কী করব স্রোতের বেগ আর উপরে হবে নৌকার বেগ, তাহলে 4 নৌকার বেগ সাইন কত করে রওনা হয়েছে আলফা দেওয়া আছে, এখান থেকে ট্যান থিটার মান বের করে ফেলবো কত ডিগ্রি 68 ডিগ্রি। এবার খেয়াল করে দেখো এই কোণটা যদি হয় 68 ডিগ্রি তাহলে পুরাটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই কোণটুকু কতটুকু হবে, এই কোণটুকু হবে 90 ডিগ্রি বিয়োগ 68 ডিগ্রি ইকুয়ালস আসবে কত 21 ডিগ্রি। তাহলে আমি এখানে পেয়ে গেলাম 21 ডিগ্রি। এবার এই ত্রিভুজটার দিকে খেয়াল করো, এখানে এই কোণটা হচ্ছে 21 ডিগ্রি, তাহলে এটার সাথে যে মানটা দেওয়া থাকবে সেটা হবে ভূমি, তাই এটাকে ধরলাম ভূমি, যেটা নদীর প্রস্থিকটাকে বের করে আসছিলাম 1.1। তাহলে আমাকে বের করতে হবে সিডি লম্ব, তাহলে সূত্র কি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। দেখো এই যেখানে 90 ডিগ্রি থেকে 68 ডিগ্রি থিটা বাদ দিলে 21 ডিগ্রি। এবার ট্যান থিটা সমান সমান এডি নদীর প্রস্থ দেওয়া আছে আর ট্যান কত 21 ডিগ্রি বসানোর পরে আমি ডিসি বরাবর অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। এখানে মান হচ্ছে 1.15 আর এখানে মান বের হয়েছে 0.46 কিলোমিটার, তার মানে দুইটা মান সমান না। রাজশাহী বোর্ড 2024 সালের সিকিউ। এখানে দেখবো আমরা প্রশ্নে দেওয়া আছে চিত্রে F1 এর মানটা দেওয়া আছে, F1টা এদিক বরাবর কাজ করে, F1 এর মান 11, F2টা এদিক বরাবর কাজ করে, এইটার মান হচ্ছে 22, আর F3টা এদিক বরাবর কাজ করে, এর মান হচ্ছে 33। F3 এখানে কোণ হচ্ছে 30 ডিগ্রি আর F2 এর কোণ হচ্ছে এটার সাথে x অক্ষের সাথে 60 ডিগ্রি। প্রশ্নে বলেছে OX বরাবর বলের মান নির্ণয় করতে। প্রশ্ন বলেছে OX বরাবর ক্রিয়াশীল বলের লব্ধি বলের মান বের করতে বলছে। কিভাবে বের করব চলো দেখি নেই। প্রথমে আমাকে একটা অক্ষ ধরতে হবে, লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবো। লম্বাংশ উপপাদ্য যদি না জানো তাও কোনো সমস্যা নেই, দেখো শিখিয়ে দিচ্ছি। OX বরাবর আমি একটা অক্ষ ধরবো, যে কোনো দিকে অক্ষ ধরা যায়, OX বরাবর ধরলে আমার জন্য সুবিধা হয়। তাহলে OX বরাবর অক্ষ ধরবো, ধরে আমি এই জায়গায় একবার লিখে দিব F cos থিটা, সবসময় লিখবো এই জায়গায় বল লব্ধি F cos থিটা বা R cos থিটা যে কোনো একটা লিখলেই হলো, সবসময় লিখবো। তারপর একটা সমান সমান চিহ্ন দিব, দেওয়ার পর লিখবো
F1 বল, F2 বল, F3 বল। F1 বলের মানটা লিখব, F2 বলের মান লিখব, F3 বলের মানটা লিখব, শুধু মানটা লিখব। তাহলে এখানে বসবে 11, এখানে বসবে 22, এখানে বসবে 33। এবার খেয়াল করে দেখো তো F2টা আমার F1টা যেদিকে কাজ করে আমার অক্ষটাও কিন্তু ওই দিক বরাবর। তাহলে F1 এর সাথে অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এখানে বসবে cos 0 ডিগ্রি। সবসময় এখানে cos লিখেছি, সবগুলো জায়গায় cos বসবে। F1 যেদিকে OX অক্ষ সেদিকে, তাহলে F1 এর সাথে OX এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এবার দেখো এখানে যদি F2টা 60 ডিগ্রি হয় তাহলে এখানে হচ্ছে 90 আর এখানে থাকে 30। এটা যদি 60 হয় তাহলে এটা 30 আর এটা হচ্ছে 90, তাহলে 90 + 30 = কত? 120 ডিগ্রি। তাহলে এখানে F2 এর মধ্যবর্তী কোণ কত লিখব? cos 120 ডিগ্রি। এরপরে আসি এই বরাবর F3 কাজ করে। F3 এই মানটা যদি হয় 30 ডিগ্রি তাহলে এই মানটা কত আসবে? 60 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো 180 + 60, তাহলে 180 + 60 কত? 240 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখব cos 240 ডিগ্রি। এবার যারা লম্বাংশ উপপাদ্য বুঝো না তাদেরকে আবার বলি, যেই দিক বরাবর আমাকে যদি বলে লম্বাংশ উপপাদ্য বের করো OX, তাহলে OX বের করার জন্য আমাকে কি করতে হবে? সবসময় মুখস্থ F cos θ লিখতে হবে। তারপরে হচ্ছে লিখব F1 F2 F3 এর মান cos লিখব। প্রথমটার অক্ষের সাথে কোণ 0 ডিগ্রি F1, পরেরটার অক্ষের সাথে কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি, পরেরটার অক্ষের সাথে কোণ কত ডিগ্রি? 240 ডিগ্রি। তাহলে cos-এর ঘরে 0 ডিগ্রি, এক জায়গায় বসাবো 120 ডিগ্রি আর এক জায়গায় বসাবো 240 ডিগ্রি। যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে OX বরাবর লব্ধি বলের মান। ঘ নম্বর প্রশ্নে জানতে চেয়েছে এই যে বস্তুটা ও বিন্দুতে আছে এটাকে F1 বল, F2 বল, F3 বল 3 দিক বরাবর টানতেছে, বস্তু কণাটার লব্ধি দিক কোন দিক হবে অথবা বস্তু কণাটা কোন দিকে গতিশীল হবে? যে এইদিকে না এইদিকে না এইদিকে না এইদিকে, কোন দিকে গতিশীল হবে? বল প্রয়োগের ফলে বস্তু কণাটা কোন দিকে গতিশীল হবে? এটা আমরা সলভ করব লম্বাংশ উপপাদ্য দিয়ে। যখন কোন একটা বস্তুর উপর 2 এর অধিক বল কাজ করে তখন আমরা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব। যারা লম্বাংশ উপপাদ্য পারো না একটু আগে বলছি, আবার বলবো, শোনো ভালো করে। যেহেতু 3 জনে মিলে 3 দিকে টানতেছে তো ধরলাম লব্ধি যে কোনো একদিকে F এবং লব্ধির x অক্ষ বরাবর উপাংশ F cos θ বা Fx আর লব্ধির y অক্ষ বরাবর উপাংশ F sin θ বা Fy। তাহলে চোখ বন্ধ করে তোমরা কি লিখবা? দুইটা উপাংশ লিখবা F cos θ F sin θ, তারপরে সমান সমান দিব, সমান সমান দিব। তারপর আমি এখানে একটা অক্ষ ধরবো। তো আমার এই OX বরাবর অক্ষ ধরলে খুব সুবিধা হয়। তাহলে আমি OX বরাবর একটা অক্ষ চিন্তা করব। OX যেদিকে কাজ করে F1 বলও কিন্তু সেদিকে কাজ করে। তাহলে OX এর সাথে F1 এর কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে লিখবো F1 বলের মান, এখানে শুধু F1 বলের মান লিখবো 11 আর এখানে লিখবো cos 0, এখানে লিখবো sin 0। তারপরে F2 বলটা কত ডিগ্রি কোণ কাজ করে? OX এর সাথে 120 ডিগ্রি কোণ আছে। তাহলে F2 বলের মান লিখবো আর এই জায়গায় F2 বলের মান লিখবো, এখানে লিখবো cos 120 ডিগ্রি, যে 120 ডিগ্রি কোণ দেখে, আর এখানে হুবহু লিখবো sin 120 ডিগ্রি। এরপরে প্লাস চিহ্ন দিব। তারপরে দেখো ওই OX এর সাথে F3 এর মধ্যবর্তী কোণ কত? 240 ডিগ্রি। তাহলে লিখবো F3 এর মান 33, cos 240 sin 240। ক্যালকুলেটরে 4 দিব, তাহলে আমি এই F cos θ মান পেয়ে যাব, F sin θ মান পেয়ে যাব। এরপরে আমরা F cos θ আর F sin θ মান আমরা পেয়ে গেলাম। F cos θ মান ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে আসছে এত আর F sin θ মান আসছে ক্যালকুলেটরে এত। এবার দেখো তো আমরা যদি F cos θ F sin θ কে F cos θ দের ভাগ করি তাহলে F চলে গেল, tan θ সমান কত আসলো? এত। তার মানে θ মান আসছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রি কোথায় হবে সেটা বের করতে হবে। খেয়াল করে দেখো যে F sin θ মানও নেগেটিভ, F cos θ মানও নেগেটিভ, তারপর x এর মানও নেগেটিভ, y এর মানও নেগেটিভ। তাহলে x এর মান ও y এর মান নেগেটিভ হলে কোন কোয়াড্রেন্টে পড়ে? থার্ড কোয়াড্রেন্টে পড়ে। থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কোণ 30 ডিগ্রি না। তাহলে 30 ডিগ্রি করার জন্য আমাকে কী করতে হবে? আমরা ধরবো OX এর সাথে 180 ডিগ্রি আর এখানে আসলো 30 ডিগ্রি, তাহলে মোট কত? 180 + 30, তাহলে কত ডিগ্রি? 260 ডিগ্রি হবে অ্যান্সার। তাহলে বস্তু কণাটা কত কোণে গতিশীল? বস্তু কণাটা OX অক্ষের সাথে 210 ডিগ্রি কোণে গতিশীল। আর যদি বলে গতির বেগে বল লব্ধি বলের মান বের করো তাহলে কি করব? Fx² + Fy² হোল রুট করলেই লব্ধি বলের মান পেয়ে যাব। কুমিল্লা বোর্ড 2024-এর কোয়েশ্চেন। একটা ত্রিভুজ, এই ত্রিভুজ বরাবর ON বরাবর একটা ভেক্টর B আর OL বরাবর একটা ভেক্টর A কাজ করতেছে। এই B ভেক্টর এবং A ভেক্টরের সাথে লম্বভাবে আছে OM বরাবর C ভেক্টর। এখানে কিন্তু লম্বভাবে আছে, প্রশ্ন বলে দিয়েছে লম্বভাবে আছে। দেখো C ভেক্টরটি A ভেক্টর এবং B ভেক্টরের সাথে লম্ব বরাবর আছে। A ভেক্টর বলে দিয়েছে, B ভেক্টর বলে দিয়েছে। ভেক্টরটার C বরাবর লম্ব একক ভেক্টর বের করো। C বরাবর একক ভেক্টর বের করতে বলেছে। C ভেক্টর যেহেতু B এবং A এর সাথে লম্বভাবে আছে
তার মানে সি বরাবর যদি একক ভেক্টর বের করতে বলে আসলে আলটিমেটলি তোমাকে লম্ব একক ভেক্টরটা বের করতে হবে। কীভাবে করব? সি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। তো প্রথমে আগে তো সি ভেক্টরটা আমি জানি না, তাহলে সি ভেক্টরটা বের করতে হবে। উদ্দীপক থেকে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। এখন সি ভেক্টর যেহেতু এ বি এর উপর লম্ব, তাহলে আমাকে এই সি এর মান সি ভেক্টরটা বের করতে হবে। প্রশ্ন দেখো বলে দিয়েছে বি এর সাথে লম্ব, সি এর সাথে লম্ব। এবার আমরা যদি ডান হাতি স্ক্রু নিয়ম দেখি, অথবা তুমি যদি তোমার হাত মুষ্টিবদ্ধ করো বি থেকে এর দিকে বা এ থেকে বি এর দিকে, তাহলে তুমি দেখবে উপরের দিকে ভেক্টরটা যাচ্ছে। উপরের দিকে ভেক্টরটা গেলে স্ক্রু ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে ক্রস গুণ করতে হবে বি ক্রস এ, ক্রস গুণ করতে হবে বি ক্রস এ, এ ক্রস বি কিন্তু না, যেহেতু উপরের দিকে চলতেছে ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে। তাহলে সি ভেক্টর সমান সমান কত? বি ক্রস এ। আই জে কে ক্যাপ লিখবো, বি ভেক্টরের এক্স এর সহগ আই এর সহগ জে সহগ কে সহগ ও এ ভেক্টর আই এর সহগ জে সহগ কে সহগ করব। তারপর হচ্ছে নির্ণায়ক ইউজ করবো, আয়ের আগে প্লাস, জের আগে মাইনাস, কে এর আগে প্লাস ধরে আই নিলে আয়ের কলাম বাদ, আয়ের রো বাদ, উপর থেকে নিচের গুণ, নিচে থেকে উপরের গুণ, মাঝখানে হবে ফর্মুলার মাইনাস, মাঝখানে হবে ফর্মুলার মাইনাস, তারপরে পেয়ে যাবো আমি সি ভেক্টর। এখন যেহেতু লম্ব একক ভেক্টর বের করতে বলেছে, তাই সি ভেক্টরের মান বের করতে হবে। আয়ের সহগের পর স্কোয়ার, জে সহগের পর স্কোয়ার, কে সহগের পর স্কোয়ার, হোল রুট করলেই পেয়ে যাবো সি ভেক্টরের মান। সি বরাবর একক ভেক্টর মানে লম্ব একক ভেক্টর, তাহলে একক ভেক্টরের চিহ্ন দিব, তারপরে লিখবো প্লাস মাইনাস সি ভেক্টরের মান। সি ভেক্টর বসাবো আর এখানে সি ভেক্টরের মান দিব, তাহলে পেয়ে যাবো আমরা সি বরাবর একক ভেক্টর। কুমিল্লা বোর্ড 24-এর গ নম্বর প্রশ্ন। এইখানে পি ভেক্টর বলেছে, কিউ ভেক্টর আর এখানে আছে আর ভেক্টর। দেখো তো এটা একটা ত্রিভুজ সূত্রের মতন পড়ে। এই ত্রিভুজ সূত্রটাই আসলে প্রমাণ করতে বলছে যে পি ভেক্টর আর কিউ ভেক্টর, পি ভেক্টর আর এই কিউ ভেক্টর যোগ করলে ইজ ইকুয়ালস আসবে আর ভেক্টর। তাহলে শর্টকাটটা বলে দিই, পি ভেক্টর শেষ হয়েছে কোথায়? এতে গিয়ে। দেখছো পি ভেক্টর গিয়ে শেষ হয়েছে এতে, শুরু হয়েছে বিতে। তাহলে কি লিখবো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে? এ মাইনাস বি, শেষেরটা বিয়োগ শুরুরটা। কিউ ভেক্টর শেষ হয়েছে সিতে, শুরু হয়েছে এতে, তাহলে কি লিখবো? সি মাইনাস এ ভেক্টর। আর ভেক্টরটা দেখো তো শুরু হয়েছে বিতে, শেষ হয়েছে সিতে, শেষ হয়েছে সিতে, সি মাইনাস বি ভেক্টর। এসবগুলো মান বের করে যাচাই করলেই তুমি পি প্লাস কিউ ইকুয়ালস টু আর পেয়ে যাবা। তাহলে প্রথমে বললাম পি ইকুয়ালস টু কী হবে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এ ভেক্টর জানি, বিয়োগ বি ভেক্টর করলেই চলে আসবে আমার পি ভেক্টর। একইভাবে কিউ সমান সমান কী বলেছিলাম? সি মাইনাস এ, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, পেয়ে যাবো আমরা কিউ ভেক্টর। একইভাবে বের করবো আমরা আর ভেক্টর, সি মাইনাস বি, এটাকে প্রশ্নে বলেছিলাম সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, পেয়ে যাবো আমরা আর ভেক্টর। এবার প্রশ্ন আমাকে ভেরিফাই করতে বলছে পি প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু আর আসে কিনা। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর যোগ করবো, যোগ করলে যে মানটা আসবে দেখো তো আর এর সাথে গিয়ে মিলে গিয়েছে, তার মানে পি প্লাস কিউ আর গাণিতিকভাবে যাচাই হলো। কুমিল্লা বোর্ড 2024, একটা নদী, এই নদীর প্রস্থ হচ্ছে 1 কিলোমিটার। নদীর তীর বরাবর একটা বাস 4 মিটার পার সেকেন্ড বেগে ছুটতেছে, তার মানে এই বরাবর একটা বাস 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। নদীর ঠিক বিপরীত তীরে এক জায়গায় একটা নৌকায় বসা এক ব্যক্তি সোজাসুজি বাসটাকে দেখতে পেল। বাসটাকে দেখে সে 70 ডিগ্রি কোণে স্রোতের দিকের সাথে 70 ডিগ্রি কোণে সে 6 বেগে রওনা হলো এই বরাবর। আর স্রোতের বেগ বলে দিয়েছে 2। একটা বাস চলতেছে 4 বেগে, একজন লোক এই বাসটাকে সোজাসুজি অপর বিন্দুতে দেখে ভি বেগে 6 বেগে 70 ডিগ্রি কোণে স্রোতের সাথে রওনা হলো, স্রোতের বেগ 2। জিজ্ঞেস করছে নৌকার যে লব্ধি বেগ, রওনা তো হলো এইভাবে, লব্ধি বেগ ডব্লিউ কত। আর পরের প্রশ্ন, লোকটা বাসটিকে ধরতে পারবে কিনা, এই লোকটা যেখানে রওনা হয়ে এখানে গিয়ে বাসটাকে ধরতে পারবে কিনা। লব্ধি বেগ বের করে ফেলি, চলো। ভি জানি, ইউ জানি আর আলফার মান জানি, তাহলে সূত্র কি? ডব্লিউ ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস আলফা রুট ওভার। ইউ এর মান জানি, ভি এর মান জানি, আলফার মান জানি, ডব্লিউ এর মান বের করে ফেলবো। ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস আলফার মান বসা দিলেই 4.9 মিটার পার সেকেন্ড। গ নম্বর প্রশ্নে বলেছে লোকটার পক্ষে, যে লোকটা যে রওনা হলো, এই লোকটা গিয়ে এখানে এই বাসটাকে ধরতে পারবে কিনা। গ নম্বর প্রশ্নের চিত্রটাকে ভালোভাবে বুঝি। এই বিন্দুতে একটা লোক ছিল, সে সোজাসুজি বি বিন্দুতে একটা বাসকে দেখতে পেল, যে বাসটা আবার ছুটতেছে 4 মিটার পার সেকেন্ড বেগে, এই বাসটা এই দিক বরাবর ছুটতেছে। এই জিনিসটা দেখে কি করলো, এই বিন্দুতে থাকা লোক 6 বেগে নৌকাকে চালানো শুরু করলো। কত বেগে? 6 বেগে চালানো শুরু করলো। স্রোতের বেগ বলে দিয়েছে কত? 2 প্রশ্নে। তো স্রোতের সাথে এই লোকের রওনা হওয়ার কোনটা? আলফা, আলফার মান কত? 70 ডিগ্রি।
তো রওনা যেহেতু সে 70 ডিগ্রি কোণে হয়েছে, তার মানে তার পৌঁছানোর কোণ কিন্তু 70 ডিগ্রি হবে না। তাহলে পৌঁছানোর কোণটা কি ধরবো? থিটা। তাহলে পৌঁছানোর কোণ ধরবো কি? থিটা। তাহলে প্রথম প্রশ্ন আমাকে যেটা করতে হবে, এই জায়গায় এই থিটার মানটা বের করতে হবে। তাহলে থিটার মানটা বের করবো কীভাবে? লিখবো ট্যান থিটা। ট্যান থিটা কার সাথে থিটা ধরেছি? স্রোতের সাথে। তাহলে স্রোতের বেগ, নৌকার বেগ সাইন রওনা হওয়ার কোণ আলফা 70 ডিগ্রি, রওনা হওয়ার কোণ আলফা কস 70 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণের মান চলে আসবে কত? 54 ডিগ্রি। আমরা এখানে পেয়ে গেলাম রওনা হওয়ার কোণ, পৌঁছানোর কোণ থিটা সমান সমান, পৌঁছানোর কোণ বা লব্ধির কোণ থিটা সমান সমান 54 সামথিং ডিগ্রি। দেখো এখন এই সোজাসুজি দাগের সাথে এই কোণটা যদি 54 ডিগ্রি হয় আর পুরাটা যদি 90 ডিগ্রি হয়, এটা ধরো 54 ডিগ্রি আর এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত আসবে? 90 ডিগ্রি বিয়োগ 54 ডিগ্রি। তাহলে কত আসলো? 54 দশমিক সামথিং দেখে এটা আসবে 25 দশমিক সামথিং। তাহলে এই 90 ডিগ্রি থেকে এই 54 ডিগ্রি বাদ দিলে আসবে কত? 25 ডিগ্রি। এবার নদীর প্রস্থ আমি জানি 1 কিলোমিটার, কোণ আমি জানি, কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, লম্বটা হচ্ছে কি আমার বিডি। এই বিডির মানটা বের করে ফেলবো। তাহলে লিখবো ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। থিটার মান আমি জানি 25 ডিগ্রি আর লম্ব আমি জানি, ভূমি আমি জানি কত ডিগ্রি, কত 1 কিলোমিটার। তাহলে লম্ব বের করে ফেলবো। তাহলে লম্ব বিডির মান চলে আসলো। এবার এই বিডির মানটা যেহেতু বাসটা 4 বেগে চলতেছে, তাহলে এসি কস টু কি ভিডি, তাহলে এই বিডির মানটা কতটুকু আমরা বের করে ফেলছি যে 718। তাহলে 718 দিয়ে আমি বাসের বেগ 4কে ভাগ করব, ভাগ করলেই বাসটা বি থেকে ডিতে আসার সময় বের করে ফেলবো। কত সেকেন্ড? 179 সেকেন্ড। এবার নদী পার হওয়ার জন্য লোকটার সময় লাগলো ধরো টি কস টু ডি বাই ভি সাইন আলফা। ডি হচ্ছে 1 কিলোমিটার নদীর প্রস্থ, ভি হচ্ছে নৌকার বেগ 6, রওনা হওয়ার কোণ সাইন আলফা 70 ডিগ্রি, কত আসলে 177 ডিগ্রি। তাহলে আমি দেখতে পাচ্ছি বাসটা পৌঁছানোর জন্য সময় লাগলো বেশি, লোকটা পার হওয়ার জন্য সময় লাগলো কম। তাহলে লোকটা এই বাসটাকে ধরতে পারবে। চট্টগ্রাম বোর্ড 2024। এ বিন্দু থেকে কুবের মাঝি এসি বরাবর 5.5 বেগে রওনা হলো। রওনা হওয়ার কোণ আলফা দেখো 120 ডিগ্রি, রওনা হওয়ার কোণ আলফা 120 ডিগ্রি। আর এ বিন্দু থেকে সুজন মাঝি 6 বেগে রওনা হয়েছে। রওনা হওয়ার কোণ দেখো, রওনা হওয়ার কোণ আলফা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। নদীর প্রস্থ বলে দিয়েছে এবি, নদীর প্রস্থ এবি সমান সমান কত? 400 মিটার। আর স্রোত সিবি বরাবর 1.2। তাহলে স্রোতের বেগকে ধরলাম ইউ সমান সমান 1.2। ইনফরমেশনে বলে দিয়েছে সুজন মাঝির বেগ 6, কুবের মাঝির 5.5, স্রোত 1.2, নদীর প্রস্থ 400 মিটার। কুবের মাঝি নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে গিয়ে পৌঁছাবে? কত মানের বেগে অপর মানে গিয়ে পৌঁছাবে মানে লব্ধি বেগের মান ডব্লু জানতে চেয়েছে, লব্ধি বেগের মান ডব্লু জানতে চেয়েছে। এখন আমরা এখানে ভি জানি কুবের মাঝির বেগ, ইউ জানি স্রোতের বেগ, রওনা হওয়ার কোণ আলফা জানি। তাহলে লব্ধি সূত্র হচ্ছে কি ডব্লু সমান সমান ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। ইউ এর মান জানি আমরা, ইউ এর মান কত? স্রোতের বেগ 1.2 আর নৌকার বেগ 5.5, মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানে বসায় দিব, মান বসায় দিলে আমরা লব্ধি বেগের মান পেয়ে যাব। এই বেগেই সে অপর পারে গিয়ে পৌঁছায়। পরের প্রশ্ন, সুজন ও কুবেরের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাতে পারবে? মতামত দাও। তার মানে দুইজনের T1 T2 সময় বের করব, যার সময় কম লাগবে সে আগে পৌঁছাবে। কুবের মাঝি, এই যে সবুজ কালার দিয়ে লিখলাম, ধরো T2 ধরলাম, নদীর প্রস্থ দেওয়া আছে 400 মিটার, বেগ দেওয়া আছে 5.5, রওনা হওয়ার কোণ আলফা দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে এই কোয়েশনের মধ্যে যদি মান বসাও সময় চলে আসবে একটা। আর এই যে নীল কালারের কলম দিয়ে সুজন মাঝির বেগ দেওয়া আছে 6, এখানে বসাবো, রওনা হওয়ার কোণ আলফা 90 ডিগ্রি, এখানে বসাবো, নদীর প্রস্থ 400, এখানে বসাবো, তাহলে চলে আসবে T1। তাহলে যার সময় কম লাগবে সে আগে অপর পারে পৌঁছাবে। কুবের মাঝির নদী পারাপারের সময় ধরলাম T1 বা T2 একটা ধরলেই হবে। ডি নদীর প্রস্থ আমি জানি, কুবের মাঝির বেগ জানি, সুজন মাঝির বেগ জানি, মধ্যবর্তী কোণ কুবের মাঝির 120 ডিগ্রি, সুজনের হচ্ছে 90 ডিগ্রি। এখানে সবগুলো মান বসাবো। কুবের মাঝির সময় লাগছে কত সেকেন্ড? 76 সেকেন্ড। সুজন মাঝি নদী পার হওয়ার জন্য সময় ধরলাম T2, ডি দেওয়া আছে, V2 দেওয়া আছে, সাইন 90 ডিগ্রি মান দেওয়া আছে, ও লাগলো কত? 76 সেকেন্ড। তার মানে সুজনের বেশি কম সময় লেগেছে আর কুবেরের বেশি সময় লেগেছে। তাহলে অপর পারে কুবের আগে পৌঁছাবে। চট্টগ্রাম বোর্ড 2024। পি কিউ আর তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। পি এর স্থানাঙ্ক, কিউ এর স্থানাঙ্ক, আর এর স্থানাঙ্ক দেওয়া আছে। পি কিউ ভেক্টর এবং পি আর ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। পি কিউ আর বিন্দুর স্থানাঙ্ক এক্স
অক্ষ বরাবর স্থানাঙ্ক, ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক, জেড অক্ষ বরাবর স্থানাঙ্ক। এটা হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ ধরে অবস্থান ভেক্টর বের করব। 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। একইভাবে 3i মাইনাস জে 2k। সুন্দর মতন কিউ ভেক্টর চলে আসলো। পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর। প্রশ্ন বলেছে পি কিউ ভেক্টর বের করতে। তাহলে পি কিউ অবস্থান ভেক্টর বের করার নিয়ম হচ্ছে কি, আগে আছে পি পরে আছে কিউ, তাহলে লিখতে হবে কিউ মাইনাস পি। আগে আছে পি পরে আছে আর, তাহলে লিখতে হবে আর মাইনাস পি। পরেরটা আগে লিখতে হবে, আগেরটা পরে লিখতে হবে। কিউ ভেক্টর বসালাম, পি ভেক্টর বসালাম, মাঝখানে চিহ্ন দিব মাইনাস। 3i থেকে 2j বিয়োগ, মাইনাস জে থেকে মাইনাস প্লাস জে বিয়োগ, 2k থেকে 3k বিয়োগ করব। এই মাইনাস, এই ব্রেকেট উঠা দিলে এই মাইনাসের কারণে এটা হবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। বিয়োগ করে পাবো আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। একইভাবে পি আর, আর ভেক্টর মাইনাস পি ভেক্টর বসাবো। এবার এই ব্রেকেট তুলে দিব, এই ব্রেকেট তুলে দিলে এই জায়গায় সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। এবার বিয়োগ করব আই থেকে আই, জে থেকে জে, কে থেকে কে। বিয়োগ করলে মান পেয়ে যাবে এটা। এবার পি কিউ ভেক্টর পেলাম, পি কিউ ভেক্টরের মান, পি কিউ ভেক্টর মান কীভাবে বের করবো, আয়ের সহগের পরিষ্কার, জে সহগের পরিষ্কার, কে সহগের পরিষ্কার। একইভাবে পি আর ভেক্টর, আয়ের সহগের পরিষ্কার, জে সহগের পরিষ্কার, কে সহগের পরিষ্কার করে রুট করলেই পেয়ে যাবো পি আর ভেক্টরের মান। মধ্যবর্তী কোণ ধরলাম, এটা ধরো পি আর পি কিউ ভেক্টর, এটা পি কিউ ভেক্টর, এটা পি আর ভেক্টর। মধ্যবর্তী কোণ ধরবো আলফা। এই মধ্যবর্তী কোণ জানতে চেয়েছে, মধ্যবর্তী কোণের জন্য করতে হবে ডট গুণন। মধ্যবর্তী কোণ বের করতে গেলে কী করতে হবে, ডট গুণন। তাহলে পি আর ভেক্টর ডট পি কিউ ভেক্টর ডট পি আর ভেক্টর সমান সমান পি কিউ এর মান, পি আর এর মান কজ আলফা। এবার এই দুইটা এখানে গুণ অবস্থা আসতে এই পাশে ভাগ হয়ে গেল। তাহলে পি কিউ পি আর বসাবো ভেক্টর দুইটা, মাঝখানে ডট গুণফল চিহ্ন দিব, মাঝখানে ডট গুণফল চিহ্ন দিব। পি কিউ এর মান বের করেছিলাম আগে, ওইটা বসাবো। পি আর এর মান বের করলাম, ওইটা বসাবো। নর্মাল গুণ অবস্থায় থাকবে। ডট গুণের নিয়ম কি, আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে সহগের সাথে জে সহগ, কে সহগের সাথে কে সহগ। যেহেতু জে সহগ নাই তাহলে 0। কজ আলফা সমান সমান এসেছিল, কজ আলফা যদি অপর পাশে নিয়ে আসি কজ ইনভার্স হবে। তাহলে ক্যালকুলেটারে লিখবো কজ ইনভার্স মাইনাস 1/√2 ইজিকালস টু কত, 135 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি। বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে কিনা, তার মানে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টরটা একই সমতলে কিনা। গ নাম্বার আমি পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর লিখলাম। এখন তিনটা ভেক্টর একই সমতলে থাকা শর্ত হচ্ছে দুইটাকে ক্রস গুণ করব, যে অ্যান্সার পাবো সেটার সাথে প্রথমটার ডট গুণফল করবো। তাহলে প্রথমে ক্রস গুণ, তারপর ডট গুণ। যদি শূন্য আসে একই সমতলে, শূন্য না আসলে একই সমতলে না। পি কিউ ক্রস আর বের করব। কিউ ক্রস আর, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। কিউ এর আয়ের সহগ, জে সহগ, কে সহগ। আর ভেক্টরের আয়ের সহগ, জে সহগ, কে সহগ লিখবো। তারপর এটাতে নির্ণয়ক অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে আমি পেয়ে যাব কি, কিউ ক্রস আর ভেক্টর। এবার এখানে লিখবো পি ভেক্টর, তারপর ডট গুণফল চিহ্ন দিব। তারপর লিখবো কিউ ক্রস আর, যেটা পেলাম সেটা করব। ডট গুণফলের নিয়ম হচ্ছে আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে সহগের সাথে জে সহগ, কে সহগের সাথে কে সহগ গুণ হবে, আই জে কে ক্যাপ হবে না। তাহলে কত আসলো, -9। আমরা জানি 0 আসলে হবে হচ্ছে ভেক্টরটা একই সমতলে থাকবে, যেহেতু 0 আসে নাই তাহলে তিনটা ভেক্টর একই সমতলে থাকবে না। বরিশাল বোর্ড 2024। এই বিন্দুতে একজন সাঁতারু আছে, প্রথম সাঁতারু, দুইজন সাঁতারু, প্রথম সাঁতারু, দ্বিতীয় সাঁতারু। প্রথম সাঁতারু এসি পথে রওনা হয়, এবং এসি পথে যখন রওনা হয় তখন এই এবির সাথে সে 10 ডিগ্রি কোণে রওনা হয়। কিন্তু আমার এবির সাথে 10 ডিগ্রি না, আমার লাগবে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা হয়। তাহলে কী লিখবো, এটা হচ্ছে 90 ডিগ্রি আর এখানে হচ্ছে 10 ডিগ্রি। তাহলে 90 আর 10 কত ডিগ্রি, 100 ডিগ্রি। তার মানে 100 ডিগ্রি কোণে সে রওনা হয়েছে। এই জায়গায় হচ্ছে 10 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে টোটাল কত ডিগ্রি, 100 ডিগ্রি। তাহলে আলফার মান হচ্ছে 100 ডিগ্রি। এবার সে রওনা তো হলো এসি পথে, তার উদ্দেশ্য হচ্ছে বিতে যাওয়া। এসি পথে রওনা হয়ে বিতে যাওয়ার উদ্দেশ্য থাকা সত্ত্বেও সে গিয়ে স্রোতের ধাক্কার কারণে গিয়ে পৌঁছাইল ডি বিন্দুতে। গ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করেছে যে বিডি এর মান কত। বিডি এর মান কত, একাধিকবার এই অঙ্কগুলো করেছে। নদীর প্রস্থ ডি সমান 20 কিলোমিটার দেওয়া আছে। দেখো এবি সাঁতারু 10 ডিগ্রি কোণে, তার বেগ দেওয়া আছে কত, 16 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটে। নদীতে স্রোতের বেগ দেওয়া আছে ইউ 8 কিলোমিটার। আর সেকেন্ড সাঁতারু একই সেম ভ্যালোসিটি নিয়ে, তার মানে ওর ভ্যালোসিটি হচ্ছে কত, 16 বেগে, একই বেগে যাত্রা শুরু করে। তাহলে V1 এর মান যা, V2 এর মানও তা। এবং সে রওনা হয় আলফা 60 ডিগ্রি কোণে, তার মানে এই যে নীল কালি দিয়ে দেওয়া, সে দ্বিতীয় সাঁতারু সে রওনা হয় আলফা কত ডিগ্রি, 60 ডিগ্রি। প্রথম সাঁতারু এবি পথে 16 বেগে 100 ডিগ্রি কোণে রওনা হয়, গিয়ে পৌঁছায় এডি বিন্দুতে। আর দ্বিতীয় সাঁতারু এই পথে রওনা হয় 60 ডিগ্রি কোণে, ওর বেগ হচ্ছে 16 দেওয়া আছে। আর রওনা হওয়ার কোণ 60 ডিগ্রি, নদীর প্রস্থ 20 কিলোমিটার। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে
বি সাঁতারু বি বিন্দুতে পৌঁছানোর জন্য এসি বরাবর রওনা হয়ে ডি বিন্দুতে পৌঁছালে বিডি এর দূরত্ব কত? প্রথম সাঁতারুর প্রথমে ট্যান থিটা পৌঁছানোর কোণ আমাকে জানতে হবে। এই অঙ্ক কিন্তু এর আগে বেশ কয়েকবার করানো হয়েছে। কার সাথে অ্যাঙ্গেল ধরলাম? স্রোতের সাথে। স্রোতের বেগ 8, নৌকার সাঁতারুর বেগ 16, রওনা হওয়ার কোণ 100 ডিগ্রি বসাবো, কোণের মান চলে আসবে কত? 71 ডিগ্রি। এই যে পৌঁছানোর, এটা হচ্ছে পৌঁছানোর কোণ 71 ডিগ্রি, পৌঁছানোর কোণ 71 ডিগ্রি, লব্ধির কোণ যেটা। দেখো পুরাটা যদি হয় 90 ডিগ্রি আর এতটুকু যদি হয় 71 ডিগ্রি, তাহলে এই কোণটুকু কী হবে? 90 বিয়োগ 71 ইকুয়ালস টু 18 ডিগ্রি সামথিং। তাহলে আমরা এখানে এই যে নীল কালারের এই ত্রিভুজটা দেখব। এই ত্রিভুজে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। লম্বের মান আমাকে বের করতে হবে, লম্বটাই বিডি, এটা আমাকে জিজ্ঞেস করেছে। আর বিডিটা হচ্ছে এই বিটা হচ্ছে কি তোমার নদীর প্রস্থ 20 কিলোমিটার, যেটা ভূমি দেওয়া আছে। তাহলে লিখবো ট্যান থিটা, থিটার মান কত লিখবো? 18 ডিগ্রি, 18 ডিগ্রি সামথিং আর কি, লম্ব বাই ভূমি। এটা হচ্ছে নদীর প্রস্থ 20 কিলোমিটার আর বিডি এর মান বের করতে বলেছে। বিডি এর মান চলে আসবে, বিডি এর মান 6.62 কিলোমিটার। পরের প্রশ্ন দেখো, দুইজন সাঁতারু, একজন সবুজ একজন হচ্ছে নীল, দুইজন সাঁতারু কে অপর তীরে আগে পৌঁছাতো? ক নম্বর প্রশ্নে সাঁতারুদের মধ্যে কোন সাঁতারু আগে অপর পারে পৌঁছাবে? তাহলে দুইজনেরই বের করতে হবে কি টি। প্রথম সাঁতারুর বেগ দেওয়া আছে কত? 16, দ্বিতীয় সাঁতারুর বেগও 16, দুজনের বেগ 16। আর নদীর প্রস্থ ওরও 20 কিলোমিটার, নদীর প্রস্থ ওরও 20 কিলোমিটার। তাহলে প্রথম সাঁতারু নদীর প্রস্থ 20 কিলোমিটার, সাঁতারুর বেগ হচ্ছে 16, আর সাইন কত কোণে রান হয়? 100 ডিগ্রি কোণে রান হয়, T1 এর মান চলে আসবে। একইভাবে দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে T2 ইকুয়ালস টু কত? নদীর প্রস্থ 20 কিলোমিটার দেওয়া আছে, সাঁতারুর বেগ প্রথম সাঁতারুর সমান 16, আর আলফা কোণ কত কোণে রানা হয়েছে? 60 ডিগ্রি কোণে রানা হয়েছে, প্রশ্নই বলে দিয়েছে 60 ডিগ্রি কোণে রানা হয়েছে। তাহলে এখান থেকে বের হয়ে আসবে T2, যার T1 T2, যার T2 ছোট সে আগে গিয়ে পৌঁছাবে। প্রথম সাঁতারুর ক্ষেত্রে দেখো T1 d/v সাইন আলফা 20, 16, 100 ডিগ্রি 1.27 আওয়ার। দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে 1.4 আওয়ার। তাহলে দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে সময় বেশি লেগেছে, প্রথম সাঁতারুর সময় কম লেগেছে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম সাঁতারু আগে অপর পারে গিয়ে পৌঁছাবে। সিলেট বোর্ড 2024, পি একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে। কীভাবে ভেক্টর ফিল্ড বুঝবো? এ দেখো আই জে কে ক্যাপ দেওয়া আছে, এটা একটা ভেক্টর ফিল্ড বোঝায়। এই বিন্দুতে পি এর ডাইভারজেন্স বের করতে হবে। হোয়াট ইজ ডাইভারজেন্স? ডাইভারজেন্স ফর ডি ফর ডট গুণ ডট। তাহলে ডাইভারজেন্স বের করতে বললেই কী করব? নাবলা অপারেটরের সাথে পি এর কী করব? ডট গুণ বের করতে হবে। পি ভেক্টরটা তুললাম, পি এর ডাইভারজেন্স বের করতে হবে। তাহলে নাবলা অপারেটর পি ভেক্টর কী গুণ? ডট গুণ। তাহলে নাবলা অপারেটরটা লিখব, ডট গুণ চিহ্ন দিব, আর পি ভেক্টরটা এই জায়গায় লিখব। নাবলা অপারেটর কি? আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই কে ক্যাপ ডেল ডেল জেড। এবার ডট গুণের নিয়ম কি? আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ হবে, আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে সহগের সাথে জে সহগ, আর কে সহগের সাথে কে সহগ গুণ করব। আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করব, জে সহগের সাথে জে সহগ গুণ করব, কে সহগের সাথে কে সহগ গুণ করব। তাহলে গুণ করলে কী হবে? ডেল ডেল এক্সের সাথে আসবে এই পুরোটা, আই ক্যাপ কিন্তু আসবে না। আর ডেল ডেল ওয়াইয়ের সাথে আসবে এই পুরোটা, জে ক্যাপ আসবে না। ডেল ডেল জেডের সাথে আসবে এই পুরোটা, কে ক্যাপ আসবে না। তুললাম এইভাবে। তারপর এখন আমি ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এক্সের সাপেক্ষে যদি করি তাহলে 9y² হবে ধ্রুবক, তাহলে 9y² থাকবে। আর এক্সের সাপেক্ষে এক্সকে করলে কত আসে? 1, তাহলে 1 না লিখলেও চলবে। এক্সের সাপেক্ষে এখানে 5z-কে করবো, এখানে যেহেতু এক্স নাই তাহলে অ্যান্সার আসবে 0। এবার ওয়াইয়ের সাপেক্ষে এই 4y²কে করবো, তাহলে 4 জায়গায় থাকবে, আর ওয়াইয়ের পাওয়ার সামনে 2টা চলে আসবে, আর y² আছে তাহলে 2 থেকে পাওয়ার 1 কমে যাবে, তাহলে কত আসবে? 1। তাহলে কত আসবে? 4 দোকানে 8y, 8y। আর ওয়াইয়ের সাপেক্ষে করলে যেহেতু এখানে ওয়াই নাই তাহলে ডিফারেন্সিয়েশন করলে মান আসবে কত? 0। জেডের সাপেক্ষে করবো, এখানে জেড নাই তাহলে 0। জেডের সাপেক্ষে করবো, এখানে 2y আছে, জেড নাই তাহলে হবে 0। তাহলে আলটিমেটলি ডাইভারজেন্সের মান আসলো কত? 9y² 8y। এবার তোমাকে বলে দিছে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান, এখানে হচ্ছে জেড এর মান। এবার এই পুরো ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই জেড এর এই মানগুলো বসাই দিব। তাহলে ওয়াইয়ের মান কত? 1, ওয়াইয়ের মান 1 বসাবো এই জায়গায়। আবার এখানে ওয়াইয়ের মান কত? 1 বসাবো, বসালে মান পেয়ে যাবো ডাইভারজেন্স কত? 17, পেয়ে গেলাম ডাইভারজেন্স 17। পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে পিটা অঘূর্ণনশীল কিনা। ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল বের করার জন্য আমাকে কী করতে হবে? নাবলা অপারেটরের সাথে পি ভেক্টরের কী বের করতে হবে? ক্রস গুণ বের করতে হবে। ঘ নম্বরে পি ভেক্টর দেওয়া আছে, কার্ল বের করতে হবে, মানে ক্রস গুণ বের করতে হইতে হবে, মানে কার্ল, ক্রস গুণ, ক্রস ফর কার্ল সি।
তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নাবলা অপারেটরের ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর এখানে লিখব পি পি ভেক্টরটার আই এর সহগ, এখানে লিখব জে এর সহগ, এখানে লিখব কে এর সহগ, এখানে লিখব। এবার করব নির্ণায়ক। নির্ণায়ক করব যখন আই এর ক্ষেত্রে লিখব প্লাস, জে এর ক্ষেত্রে লিখব মাইনাস, কে এর ক্ষেত্রে লিখব প্লাস। তাহলে প্লাস, জে এর আগে মাইনাস, কে এর আগে প্লাস। এবার যখন আই নিব তখন আয়ের কলাম বাদ, আয়ের রো বাদ। তাহলে উপর থেকে নিচের গুণ ফার্স্টে, তারপর নিচের থেকে উপরের গুণ। তাহলে উপর থেকে নিচের গুণ করলে তাহলে কি আসবে, ডেল ডেল ওয়াই ইন্টু 3x³ 2y লিখলাম। তারপরে ফর্মুলার মাইনাস, তারপর নিচের থেকে উপরের গুণ। তাহলে এটার সাথে যখন এটার গুণ করবো লেখার সময় ডেল ডেল জেডকে একটু আগে লিখতে হবে। তাহলে ডেল ডেল জেড আর এই যে ফাংশনটা লিখব। একইভাবে যখন জে নেব তখন জে এর কলাম বাদ, জে এর রো বাদ। তাহলে উপর থেকে নিচের গুণ, আবার নিচের থেকে উপরের গুণ। যখন নিচে থেকে উপরের গুণ করবো লেখার সময় ওরে আগে লিখব, ওরে পরে লিখব। এইভাবে পুরো নির্ণয়কটা সাজানো হইল। এবার ওয়াইয়ের সাপেক্ষে যখন করব এটা আসবে কি 0, আর ওয়াইয়ের সাপেক্ষে করলে ওয়াইয়ের মান আসবে, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই করলে 1 আসে, তাহলে 2 একে 2। জেডের সাপেক্ষে করবো, এখানে জেড নাই 0, আর এখানে জেডের সাপেক্ষে করলে জেডকে করলে কত আসে 1, তাহলে এখানে অ্যান্সার হবে 2x। তাহলে কি পেলাম, এখানে পাবো 2 আর এখানে পাবো 2x, আর আই ক্যাপ হবে সামনে। এবার মাইনাস জে লিখবো, এই যে মাইনাস জে লিখলাম এখানে। তারপর এক্সের সাপেক্ষে করলে 3x³, তাহলে 3x³ করলে ওই মাথার উপর যে কিউবটা সামনে চলে আসবে, আর এক্সের পাওয়ার 3 থেকে 1 কমে যাবে। তাহলে কত আসলো 9x², আসবে কত 9x²। তারপর এক্সের সাপেক্ষে এখানে করব, এখানে কিছু মান আসে না, 0 থাকবে। তারপর এখানে মাইনাস দিব, তাহলে এই মাইনাসটা এখানে আসবে। তারপর জেডের সাপেক্ষে যখন ওকে করবো, এখানে জেড নাই দেখে অ্যান্সার আসবে 0, আর এখানে জেডের সাপেক্ষে করলে জেডকে করলে কত আসে 1, তাহলে 5 একে 5, তাহলে এই জায়গায় অ্যান্সারটা কত আসবে 5। একইভাবে কেটাও করব, তাহলে আই জে কে ক্যাপ পেয়ে গেলাম। এখন দেখো তো এই পুরা মানটা কিন্তু শূন্য আসতে হবে। যদি কার্লের মান শূন্য আসে তাহলে অঘূর্ণনশীল, যেহেতু কার্লের মান শূন্য আসে নাই তাহলে ভেক্টরটা অঘূর্ণনশীল নয়। দিনাজপুর বোর্ড 2024। স্রোতের অনুকূলে নৌকার বেগ 20, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 10। তাহলে অনুকূলে হবে নৌকার বেগ আর স্রোতের বেগের যোগফল 20, আর প্রতিকূলে হবে নৌকার বেগ আর স্রোতের বেগের বিয়োগফল কত 10। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করি প্লাস ইউ মাইনাস ইউ চলে গেল, আর ভি আর ভি যোগ করলে কত আসে 2v, 10 আর 20 30। তাহলে ভি এর মান কত আসলো 15, ভি এর মান যদি এখানে বসাই তাহলে ইউ এর মান চলে আসবে কত 5। তাহলে নৌকার বেগ হচ্ছে 15 আর স্রোতের বেগ হচ্ছে কত 5। নদীর প্রস্থ দেওয়া আছে ডি 2 কিলোমিটার দেওয়া আছে। প্রথম প্রশ্ন জানতে চেয়েছে এ হতে সোজা পারে বি বিন্দুতে পৌঁছাতে নৌকাটার কত কোণে কোন দিকে চালনা করতে হবে। নৌকাটাকে কোন দিকে চালনা করতে হবে মানে আলফা। এ বিন্দু থেকে বি বিন্দুতে সোজা যাইতে চাই, যার জন্য আমাকে এখানে এখন আমি যদি সোজাসুজি রওনা দিই তাহলে কিন্তু আমি এভাবে পৌঁছাবো না, তাহলে আমি স্রোতের সাথে একটা অ্যাঙ্গেল করে রওনা হব। তাহলে এখানে কত কোণে রওনা হলে আলফার মান, নৌকাকে কোন দিকে চালনা করলে কত কোণে রওনা হলে আলফার মান কত, প্রথম প্রশ্নে এটা জানতে চেয়েছে আমার কাছে। যেহেতু আমি সোজাসুজি পৌঁছাতে চাই তাহলে লব্ধির কোণ চাই 90 ডিগ্রি, স্রোতের সাথে বেগ ধরছি কোণ তাহলে 5। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে tan 90 মানে কত sin 90/cos 90। তাহলে যদি আর গুণন করি তাহলে দেখব আমরা কি পাই যে 5 cos 15 cos আলফা ইকুয়ালস টু কত 0। সেখান থেকে আলফার মান আমরা বের করে ফেলবো, আগের অঙ্কগুলোতে করানো হয়েছে দেখবা। তো এখান থেকে আমরা আলফার মান মানে কত কোণে চালনা করব নৌকা 109.something কোণে রওনা হবে। নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি এই বিন্দু থেকে সোজাসুজি রওনা হতো, সোজাসুজি রওনা হতো মানে কি আলফার মান 90 ডিগ্রি হইতো, তাহলে নদী পার হতে পূর্বের তুলনায় মানে আগে যেভাবে গিয়েছিল তার তুলনায় সময় কম লাগবে কিনা, তার মানে সময় টি বের করতে বলেছে। তাহলে আগের একটা টি বের করতে হবে, পরের একটা টি বের করতে হবে। তাহলে আগের টি ইকুয়ালস টু কি লিখবো d/v sin আলফা। তাহলে বেগের মান জানি, নদীর প্রস্থ জানি 2 কিলোমিটার, আর বেগের মান জানি কত 15, আর আলফার মান আগে বের করে আসছিলাম 109 ডিগ্রি। তাহলে এই মানগুলো সব যদি আমি বসায় দেই তাহলে টি এর মান চলে আসবে। এটা কখন আগে, আর পরে যখন যাবে তখন ডি এর মান আবারও বসাবো 2 কিলোমিটার, ভি এর মান যা ছিল 15, কিন্তু এখানে আলফার মান রওনা হওয়ার মান সোজাসুজি যেহেতু রওনা হয়েছে, সোজাসুজি রওনা হয়েছে তাহলে আলফার মান কত ডিগ্রি হবে, এখন এখানে 90 ডিগ্রি হবে। এইখান থেকে একটা টি বের হবে, যেই টি ছোট তাহলে বলবো যে কখন আগে পৌঁছাতো না পরে পৌঁছাতো, দুটো টি বের করে তুলনা করে দিবে। দিনাজপুর বোর্ড 2024।
আর ভেক্টর, পি ভেক্টর, কিউ ভেক্টর দেওয়া আছে। খেয়াল করো আর ভেক্টরে কিন্তু এ জিনিসটা দেওয়া নাই, এ কত হবে এখানে বলে নাই, এ এক্স আই ক্যাপ ওয়াই 2, তাহলে এখানে হচ্ছে এ এক্স, এখানে ওয়াই, এখানে 2। বলেছে এর মান কত হলে আর ভেক্টরটি সলিনয়েডাল হবে। সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে কোনো একটা ভেক্টরের সাথে নাবলা অপারেটরের ডট গুণফলের মান যদি 0 আসে তাহলে সলিনয়েডাল হয়, আর যদি 0 না আসে তাহলে সলিনয়েডাল হবে না। কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স যদি 0 হয় তার মানে কি ডট গুণফল, নাবলা অপারেটরের সাথে ওই ভেক্টরটার ডট গুণফল যদি 0 হয় তাহলে তাকে আমরা বলবো সলিনয়েডাল। নাবলা অপারেটরটা লিখবো আই ক্যাপ ডেল ডেল এক্স, জে ক্যাপ ডেল ডেল ওয়াই, কে ক্যাপ ডেল ডেল জেড। আর যে আর ভেক্টরটা ছিল সেটা বসাবো, মাঝখানে কী করবো ডট গুণ। ডট গুণের নিয়ম হচ্ছে আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে সহগের সাথে জে সহগ, কে সহগের সাথে কে সহগ। তাহলে আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে সহগের সাথে জে সহগ, কে সহগের সাথে কে সহগ পেয়ে গেলাম। এক্সের সাপেক্ষে এক্স করলে কত আসে 1, 1 কে দ্বারা গুণ করলে আসবে এ। ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে করলে কত আসে 1, আর জেডের সাপেক্ষে যেহেতু একটা ধ্রুবপদ তাহলে অ্যান্সার কত আসবে এটা 0। তাহলে আলটিমেটলি ডাইভারজেন্সের মান কত আসলো a+1। এবার আমরা জানি ডাইভারজেন্সের মান কত আসতে হবে 0, তাহলে ডাইভারজেন্সের মান আসলো a+1 = 0, তার মানে এর মান -1 হইলেই কেবল ডাইভারজেন্সটা কী হবে, ভেক্টর ক্ষেত্রটা সলিনয়েডাল হবে। গ নম্বর প্রশ্ন বলছে পি ক্রস কিউ, পি এর মান বলে দিয়েছে, কিউ ভেক্টর বলে দিয়েছে। পি ক্রস কিউ ভেক্টরটি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল, তার মানে এটার ডেভেলপারের সাথে কী করতে হবে, ক্রস গুণফল বের করতে হবে। প্রথমে পি ভেক্টর কিউ ভেক্টর তুললাম, পি এর সাথে কিউ এর ক্রস গুণফল করব। ক্রস গুণফল কীভাবে বের করে, নির্ণায়ক দিয়ে করবো, আগে করানো হয়েছিল সেখান থেকে দেখে নিবা, ক্রস গুণফল পেয়ে গেলাম। এবার পি ক্রস কিউ এর সাথে কী করবো, নাবলা অপারেটরের ক্রস গুণ করবো। কেন? কারণ কার্ল বের করতে হবে। কার্ল কেন বের করতে হবে? কারণ ঘূর্ণনশীল অঘূর্ণনশীল টেস্ট করার জন্য আমাদেরকে কার্ল বের করতে হয়। তাহলে নাবলা অপারেটর লিখবো, ক্রস গুণফল দিব, পি ক্রস কিউ ভেক্টরটা তুলবো, তারপর এটা দিয়ে নির্ণায়ক বানাবো। নির্ণয় কীভাবে বানাবো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর এখান থেকে আয়ের সহগ, এখান থেকে জে এর সহগ, এখান থেকে কে এর সহগ বসায় দিব। এবার নির্ণায়ক বানানোর সময় হচ্ছে আয়ের আগে প্লাস, জে এর আগে মাইনাস, আর কে এর আগে হচ্ছে প্লাস। যখন আই নিব তখন আই ক্যাপ আই এর কলাম বাদ রো বাদ, তাহলে উপর থেকে নিচের গুণ, নিচে থেকে উপর গুণ। তাহলে উপর থেকে যদি নিচে গুণ করি তাহলে ডেল ডেল ওয়াই ইজিক্যালস পাশে লিখবো -16, আর এখানে লিখবো ডেল ডেল জেড 18, আর মাঝখানে ফর্মুলার মাইনাস। একইভাবে জে ক্যাপ কে ক্যাপেরগুলো বের করে ফেলবো। ওয়াইয়ের সাপেক্ষে ধ্রুবক করলে কত আসবে 0, জেডের সাপেক্ষে ধ্রুবক করলে কত আসবে 0। এই সবগুলো অ্যান্সার আসবে কত 0, 0 সবগুলো করলে ভেক্টরটা আসবে কত, নাল ভেক্টর। এখন আমরা জানি কার্লের মান যদি 0 হয় তাহলে ভেক্টরটা কী হবে, অঘূর্ণনশীল। তার মানে পি ক্রস কিউ ভেক্টরটা অঘূর্ণনশীল। ময়মনসিংহ বোর্ড 2024, দুইটা ভেক্টর বি ভেক্টর আর ইউ ভেক্টর দেওয়া আছে, কিন্তু বি ভেক্টর একটা সমস্যা আছে, কে সহগ এক্স বলে দেয় নাই। বলে দিয়েছে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব। লম্ব হলে বলছে এক্স এর মান কত। আমরা জানি দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফলের মান কি আসবে, 0। প্রথম প্রশ্ন, ইউ ভেক্টর ভি ভেক্টর পরস্পর লম্ব, তাহলে তাদের ডট গুণফল কি আসবে 0। তাহলে ইউ ভেক্টর তুলবো, ভি ভেক্টর তুলবো, আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে সহগের সাথে জে সহগ, কে সহগের সাথে কে সহগ ডট গুণ করব। করার পরে আমরা জানি লম্ব হলে 0 আসবে, সেখান থেকে এক্স এর মান পেয়ে আসবো কত 6। এক্স এর মানই জানতে চেয়েছে। যদি এই ভি দিয়ে বোঝায় নৌকার বেগ আর ইউ দিয়ে বোঝায় যদি স্রোতের বেগ, তাহলে সর্বনিম্ন পথে নদী পার হতে সময় লাগে কত মিনিট, 4 মিনিট। এবার একটু বুঝে আসি সর্বনিম্ন পথ কি। তুমি প্রথমে এইভাবে রওনা হবে, তাহলে সোজাসুজি গিয়ে পৌঁছাবে, তাহলে সোজাসুজি যখন গিয়ে পৌঁছাবে থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখন সেটা হবে সর্বনিম্ন পথ। আর প্রশ্ন বলে দিয়েছে সর্বনিম্ন সময়, ন্যূনতম সময়, তখন কি হবে, তখন তুমি স্রোতের সাথে রওনা হবে, আলফা হচ্ছে 90 ডিগ্রি, এখানে কিন্তু লব্ধির কোণ পৌঁছানোর কোণ থিটাই কস 90 ডিগ্রি। আর যখন সর্বনিম্ন সময় বা ন্যূনতম সময় বলবে তখন রওনা হওয়ার কোণ আলফা হচ্ছে 90 ডিগ্রি, তখন তুমি এইভাবে রওনা হবে, গিয়ে কিন্তু পৌঁছাবে এইভাবে। তো এখানে যদি পৌঁছাও তাহলে এখানে তোমার সরণ হয় কত এস, আর তুমি যদি এইভাবে গিয়ে পৌঁছাও তাহলে এখানে তোমার সরণ হয় নদীর প্রস্থ ডি। তো জিজ্ঞেস করেছে যে এস বড় ডি ছোট হবে কি না, এইটা জিজ্ঞেস করেছে। যে তুমি এইভাবে দূরত্ব অতিক্রম করলে যে ডি হবে, আর এইভাবে দূরত্ব অতিক্রম করলে যে এস অতিক্রম সরণ হবে, তাহলে এখানে বলছে এই সরণটা নদীর প্রস্থ থেকে বড় হবে, এটাই যাচাই করতে বলছে ম্যাথমেটিক্যালি। ঘ নম্বরে আমি এক্স এর মান পেয়ে গেলাম, তার মানে ভি ভেক্টর জানি, ভি ভেক্টর জেনে আমি ভি ভেক্টরের মান বের করবো। আয়ের সহগের পরিষ্কার, জে সহগের পরিষ্কার, কে সহগের পরিষ্কার হোল রুট। তাহলে নৌকার বেগ চলে আসলো 7 আর স্রোতের বেগ চলে আসলো √17। এবার প্রথম ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে সে আলফা কোণে রওনা হয়েছিল, কিন্তু সে সোজাসুজি গিয়ে পৌঁছাইল। যেহেতু সে সোজাসুজি গিয়ে পৌঁছাইছে তার মানে তার পৌঁছানোর কোণ লব্ধির কোণ থিটা 90 ডিগ্রি।
এইটাকে বলে ন্যূনতম পথ, সর্বনিম্ন পথ, সোজাসুজি নদী পারাপার। আর পরের বার ও রওনা হয়েছে, রওনা হওয়ার কোণ আলফা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু পৌঁছানোর কোণ কিন্তু এখানে 90 ডিগ্রি না। এখানে সে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার এস, এই এস, আর এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার কি ডি। এখানে এসটা বড়, ডিটা ছোট, এটা ম্যাথমেটিক্যালি দেখাইতে বলেছে। আর সর্বনিম্ন সোজাসুজি নদী পারাপার মানে এই ক্ষেত্রে সময়টা কতক্ষণ লাগছে? 4 মিনিট। হচ্ছে প্রথম কন্ডিশন, যেটা উদ্দীপকে বলে দিয়েছে। আর এটা হচ্ছে প্রশ্নের কন্ডিশন, খ নাম্বারটা হচ্ছে প্রশ্ন, যেটা ঘ নাম্বার প্রশ্নে বলেছে সেই কন্ডিশন। যেহেতু এই কন্ডিশনে লব্ধির কোণ 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি আমরা বসাবো। 90 ডিগ্রি বসানোর পর আমরা জানি সাইন 90 এর মান কত? tan সাইন বাই কস, tan 90 মানে সাইন বাই কস, সাইন 90 1, কস 90 0। তাহলে এখান থেকে যদি আমি আর গুণন করি, তাহলে ইউ প্লাস ভি কস আলফা ইকুয়ালস টু কত? 0। সেখান থেকে আলফার একটা মান পাবো। এবার লব্ধি বেগ ইকুয়ালস টু ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস ইউভি কস আলফা, কস আলফার মান এখানে বসাবো, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর এই ভি কাটাকাটি চলে যাবে। তাহলে 2 স্কোয়ার থেকে ইউ স্কোয়ার বাদ দিলে কী আসবে? মাইনাস ইউ স্কোয়ার। নৌকার বেগ বসাবো, স্রোতের বেগ বসাবো, বসাইলে পেয়ে যাব কি? নৌকার লব্ধি বেগ। এবার সরণ ইকুয়ালস টু কী লিখবো? লব্ধি বেগ ইন্টু সময়। তাহলে লব্ধি বেগের মান আমি জানি, আর সময়টা বলে দিয়েছে 4 মিনিট। 4 মিনিট মানে 240 সেকেন্ড। তাহলে এখানে বসা দিলে পাবো নদীর প্রস্থ 1357 মিটার। এবার পরের কন্ডিশন, যেটা খ চিত্রে দেখলাম, সেটা হচ্ছে রওনা হওয়ার কোণ কত? 90 ডিগ্রি। এই যে এইভাবে রওনা হয়েছে, রওনা হওয়ার কোণ হচ্ছে কত? আলফা 90 ডিগ্রি। তাহলে টি ইকুয়ালস টু কী লিখবো? ডি ভি সাইন 90 ডিগ্রি। আর আমরা জানি সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে লিখবো ডি বাই ভি। আর ডব্লিউ ইকুয়ালস টু জানি রুট ওভার ইউ স্কোয়ার ভি স্কোয়ার ইউ ভি কস আলফা। এখানে কস আলফা, কস রওনা হওয়ার কোণ 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত? 0। তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে বেগ জেনে গেলাম, সময় জেনে গেলাম। তাহলে বেগ আর সময় এখানে বসাই দিব। ডব্লিউ বসাবো আর টি এর মান বসাবো। এটা হচ্ছে টি এর মান, আর এটা হচ্ছে ডব্লিউ এর মান। বসানোর পরে আমি দূরত্ব পেয়ে যাব। তাহলে দেখতে পাচ্ছি অতিক্রান্ত দূরত্ব সরণটা নদীর প্রস্থ থেকে বড় হবে। এটাই দেখাইতে বলেছে। ময়মনসিংহ বোর্ড 2024। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া রয়েছে। এই তিনটা ভেক্টর দিয়ে ত্রিভুজের 3টা বাহু বোঝায়। 3টা ভেক্টর দিয়ে ত্রিভুজের 1টা বাহু, 2টা বাহু, 3টা বাহু বোঝায়। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে এ বি কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। এ ভেক্টর, বি ভেক্টর এই দুটাকে সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে ক্ষেত্রফল বের করার জন্য ফর্মুলা হচ্ছে এ ক্রস বি এর মান। এ ক্রস বি কী করবো? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এর আয়ের সহগ জে সহগ কে সহগ, বি এর আয়ের সহগ জে সহগ কে সহগকে নির্ণয় করব। নির্ণয় করলেই পেয়ে যাব এ ক্রস বি। এবার আয়ের সহগের পর স্কোয়ার, জে সহগের পর স্কোয়ার, কে সহগের পর স্কোয়ার করে রুট করলেই পেয়ে যাব মান। এই মানটাই হচ্ছে ক্ষেত্রফল, 7√6 বর্গ একক। এইভাবেই রাখার চেষ্টা করবে। পরের প্রশ্ন বলেছে উদ্দীপকে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে কিনা, মানে এই 3টা বাহু দ্বারা যে ত্রিভুজ গঠিত হয় সেই ত্রিভুজটা সমকোণী হবে কিনা। গ নম্বরে দেওয়া আছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, সি ভেক্টরের মান বের করব। কীভাবে বের করবো? আয় সহগের স্কোয়ার, জে সহগের স্কোয়ার, কে সহগের স্কোয়ার যোগ করে রুট করলেই চলে আসবে এ বি সি ভেক্টর। এবার কি করব? সবচেয়ে ছোট দুইটা নিব, √14, √35, √29। তাহলে সবচেয়ে ছোট দুইটা কি? এই দুইটা না? তাহলে এই দুইটাকে নিয়ে স্কোয়ার করে যোগ করব। তাহলে √14 আর 29 স্কোয়ার করব। তাহলে √14 স্কোয়ার প্লাস √29 স্কোয়ার করলে কত আসে? 14 প্লাস 29। 14 প্লাস 29 মান কত আসে? 43 আসলো। আর সবচেয়ে বড়টা কত? 35। √35কে স্কোয়ার করলে কত আসবে? 35। তাহলে 43 আর 35 সমান না, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে না। কীভাবে বুঝলাম? কারণ সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার ইজিকালস টু আসবে ত্রিভুজের পর স্কোয়ার। তাহলে এটা দিয়ে কোনো ত্রিভুজ গঠিত হলো, এটা সমকোণী ত্রিভুজ না। যশোর বোর্ড 2024। F2 মানের একটা বল যার মান 10 এক্সকের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে। আর F1 মানের একটা বল যার মান 15 নিউটন এক্সকের ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে। গ নম্বর প্রশ্ন F1 এর ভেক্টর রূপ বের করো। প্রথমে F1 বলটার এক্স অক্ষ বরাবর রূপাংশ নিব, ওয়াই অক্ষ বরাবর রূপাংশ নিব।
F1 বলটার এক্স অক্ষ বরাবর উপাংশ যখন নিব, যেহেতু যার সাথে অ্যাঙ্গেল আছে সেটা ধরবো কজ, আর যার সাথে অ্যাঙ্গেল নাই সেই মানটাকে ধরবো কত, সাইন। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ এফ এক্স ইকুয়ালস টু এফ কস 30 ডিগ্রি, যেখানে এফ এর মান হচ্ছে 15 নিউটন। আর যেহেতু এক্স অক্ষের সাথে ও কোণ উৎপন্ন করেছে 30 ডিগ্রি, তাহলে লিখবো কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত, √3/2। একইভাবে ওয়াই অক্ষ বরাবর উপাংশ এফ ওয়াই বের করব। এফ এর মান কত, 15, আর সাইন 30 ডিগ্রি। যার সাথে অ্যাঙ্গেল আছে তাকে ধরবো কজ, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তাকে ধরবো হচ্ছে সাইন। তাহলে F1টার ভেক্টর রূপ হবে কত, এক্স অক্ষ বরাবর উপাংশ ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ। যেহেতু এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে তাহলে এখানে একটা মাইনাস দিব। তাহলে লিখবো মাইনাস এফ এক্সের মান আর আই ক্যাপ প্লাস এফ ওয়াই এর মান জে ক্যাপ। এফ এক্সের মান কোথা থেকে পাইলাম, এই যে এখান থেকে পাবো, আর এফ ওয়াই এর মান কোথা থেকে পাবো, এই জায়গা থেকে পাবো। হয়ে গেল F1 এর ভেক্টর রূপ। ঘর নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছে উদ্দীপকে F1 F2 এর যোগফল এবং F1 F2 এর বিয়োগফল পরস্পর লম্ব হবে কিনা। তাহলে ধরলাম F1 F2 এর যোগফলটা হচ্ছে পি ভেক্টর, আর F1 F2 এর বিয়োগফলটা হচ্ছে কি, কিউ ভেক্টর। তাহলে পরস্পর লম্ব হলে কি হবে, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের গুণফল কত আসবে, 0। যদি পি ভেক্টর কিউ ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব, না হইলে তারা লম্ব হবে না। F1 আর F2 যোগ করলে পি ভেক্টর পাবো, F1 মাইনাস F2 ভেক্টর বিয়োগ করলে পাবো কিউ ভেক্টর। দুইটা ডট গুণফল 0 আসলে লম্ব হবে, না হলে লম্ব হবে না। অলরেডি আমরা F1 এর ভেক্টর রূপ জানি, একইভাবে F2 এর ভেক্টর রূপ বের করব। যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আছে এবং কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে লিখবো এক্স অক্ষ বরাবর উপাংশ এফ কস 30 ডিগ্রি, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ লিখবো এফ সাইন 30 ডিগ্রি। এফ এর মান কত, 10 নিউটন, তাহলে সব জায়গায় 10 নিউটন বসাবো, আর সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি। তাহলে এফ এর মান বসালাম, কস 30 ডিগ্রির মান বসালাম। এখন আমি F2 এর ভেক্টর রূপ লিখবো এফ এক্স আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর F2 এর মান লিখবো এফ এক্স আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ। এরপরে এফ ওয়াই উপাংশটা লিখবো, তারপর ওয়াই অক্ষ বরাবর উপাংশকে লিখবো জে ক্যাপ। এফ এক্সের মান কোত্থেকে পাবো, এফ কস 30, আর এফ এর মান কোত্থেকে পাবো, এফ সাইন 30। তাহলে পেয়ে গেলাম আমি F2 ভেক্টর, আর এখানে পেয়ে গেলাম কত, F1 ভেক্টর। ঘ নম্বর থেকে আমি F1 ভেক্টর পেয়ে গেলাম, আর F2 ভেক্টরও পেয়ে গেলাম, এখন কি করব, P সমান সমান F1 প্লাস F2 ভেক্টর বের করব। আয়ের সহগের সাথে আয়ের সহগ যোগ, যে সহগের সাথে আয়ের সহগের সাথে আয়ের সহগ যোগ, যে সহগের সাথে যে সহগ যোগ, চিহ্ন সহ যোগ করব, F1 প্লাস F2 পেয়ে যাব, অর্থাৎ P পেয়ে যাব। একইভাবে F1 মাইনাস F2 লিখব। এবার আয়ের সহগের সাথে আয়ের সহগ, যে সহগের থেকে যে সহগ বিয়োগ করব, করলেই F1 মাইনাস F2 ভেক্টর পেয়ে যাব, যার মানে কিউ ভেক্টর পেয়ে গেলাম। এবার এটা হচ্ছে পি ভেক্টর, আর এটা হচ্ছে কি কিউ ভেক্টর, দুটার কি গুণ করব, ডট গুণ। তাহলে ডট গুণ করব, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, যে সহগের সাথে যে সহগ গুণ, চিহ্ন সহ গুণ করতে হবে। দেখো মান 0 আসে না, যদি মান 0 না হয় তাহলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে না।